2023 সালে এসএসসি এক্সাম হয় ঈদের পরে। ওই বছর আমার ছোট ভাই যেহেতু পরীক্ষা দেয়, এটা আমার খুব ভালো মতো মনে আছে। আরো একটা কারণে খুব ভালো মতো মনে আছে। আমি ঈদ পালন করতে সিলেট থেকে ঢাকায় আসি। যেহেতু আমি সাস্টে চান্স পেয়েছিলাম, ওইখানে পড়াশোনার জন্য আমার সিলেটে থাকা হইতো। সো আমি যখন ঢাকায় আসি, তো আমি ল্যাপটপে কাজ করতেছিলাম। আমি নিয়মিত অর্গানিক কেমিস্ট্রির ভিডিওগুলো দিতেছি। তোমাদের কেমিস্ট্রি অধ্যায় 11 জৈব যৌগের। তো একটা গাইডলাইন ভিডিও আপলোড করেছিলাম। তার টপিক ছিল সময় মতো লেখা শেষ করার 2টা টিপস। এইটা না, বাট সময় মতো কিভাবে লেখা শেষ করতে পারবো এই টপিকটা। সো ওই ভিডিওটা যেদিন আমি আপলোড করি বা আপলোড করব, ওই দিন সকালে আমার ল্যাপটপের চার্জারে ঠাস করে আগুন ধরে যায়। অ্যান্ড ওই সময়টা ঈদের আগের দিন ছিল। যেহেতু ঈদের 1 সপ্তাহ পরে পরীক্ষা, সবাই মোটামুটি সিরিয়াস। স্টুডেন্টরা কেউ আসলে ঈদের মুডে নাই। তো ওইটা পরে দেখা যায় আমার ল্যাপটপ এই মুহূর্তে আমি কোথাও থেকে সারাইতে পারবো না। অ্যাটলিস্ট নেক্সট 3 দিন তো ইম্পসিবল। বিকজ আমার ল্যাপটপের চার্জার নষ্ট, হয়তো 2-3 ঘন্টা পরে অফ হয়ে যাবে। অ্যান্ড এই ঈদের মুহূর্তে সবকিছু বন্ধ। নেক্সট 3 দিন আমি একদম লক। আমি প্রচন্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড, স্যাড, পারলে কান্না করে দেই। অ্যান্ড আমার মন খারাপ ছিল ওদের টাইমটাতে। আমি জাস্ট শুয়ে আছি, বসে আছি। হঠাৎ করে সাডেনলি দেখলাম, তার আগের দিন এই ভিডিওটা আপলোড করা হয়েছিল। এতদিন আমি যে ক্লাস দিয়েছি, একটা ভিডিও এনাফ পরিমাণে ভিউজ পায় নাই। তখন ভিউজ হইতো 150, 200 এরকম। হঠাৎ করে এই ভিডিওটা ভিউজ পাওয়া স্টার্ট করলো। অ্যান্ড দেন ভিউজ পাইতে পাইতে এই ভিডিওটা দেখা গেছে আমার ওই 40-50 সাবস্ক্রাইবার থেকে বা 100 সাবস্ক্রাইবার থেকে আমাকে প্রায় 2800 সাবস্ক্রাইবার পর্যন্ত, প্রায় 2500-এর উপরে সাবস্ক্রাইবার এনে দিছে শুধুমাত্র এই পার্টিকুলার টপিকটা। সো যার কারণে এই টপিকটা সাথে এই স্মৃতিটা ছিল, এটাই তোমাদেরকে আমি জানাইলাম। অ্যান্ড কথা হচ্ছে কেন আসলে তোমাদের সাথে এটা হয়, আমি রিকোয়েস্ট করবো ওই ভিডিওটাও যদি পারো, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, ওইটাও দেখে আইসো। ওইখানে আমি আমার একটা স্টুডেন্টের স্টোরি শেয়ার করছি যে এই সময় মতো লেখা শেষ করতে না পারার কারণে ও জিপিএ 5 মিস করছে। ও জেনারেল সাবজেক্ট একটাতেও এ প্লাস পায় নাই, কিন্তু সায়েন্সের সবগুলোতে পাইছে। জেনারেল সাবজেক্টে এ প্লাস পায় নাই কেন? যখন আমি ওকে পড়াইতাম, আমার অফলাইন স্টুডেন্ট ছিল, ও বেসিক্যালি যে কাজটা করতো জীবনে কোনোদিনও 7টা সিকিউ শেষ করতে পারে নাই। আমি যখন ওকে পড়াইতে যাই তখনই আমাকে এটা বলছিলাম, আমি বললাম এভাবে হলে তো প্রবলেম, তুমি চেষ্টা করবে এ নিয়েও ফুল অ্যান্সার করতে। বাট সে সেই জিনিসটা মানে নাই, বা যেভাবেই হোক পারে নাই। আনফর্চুনেটলি যেটা হয়, ওর রেজাল্ট থমকে দাঁড়ায় 4.83-তে। 4.83-তে ও হচ্ছে গিয়ে আটকা যায়। কারণ কি? কারণ এই যে জেনারেল সাবজেক্টে লেখা শেষ করতে পারতো না। আজকে আর আমি ওই স্টোরিটা ওইভাবে ডিটেলসে শেয়ার করবো না, জাস্ট তোমাকে এতটুকু বলি যে এই জিনিসটা 3টা কারণে হয়। একটা হচ্ছে ন্যাচারালি তোমার হাতের লেখা স্লো, তুমি এই স্লো লিখতে লিখতে এটাকে এইভাবে বানায় দিছো। দেখো, তোমার হাতের লেখা যদি ন্যাচারালি স্লো হয়, তাহলে তুমি যেই কাজটা করবা, তোমার অ্যান্সারগুলা তুমি শর্ট করে লিখবা। ঠিক আছে? তোমার অ্যান্সারগুলা তুমি ছোট করে ফেলো। অ্যান্সারগুলো ছোট করে ফেলো, কারণ তুমি যতই বড় করে লিখো না কেন, তোমার হয়তো 2টাতে তুমি 10-এ 10 পাইলা, কিন্তু বাকিগুলোতে কিন্তু তুমি 9 এরকম করে নাম্বার পাবা। বা একটাতে, ধরো 4টাতে 10-এ 10 পাইতে গিয়ে বাকি একটাতে তুমি লেখাই শেষ করতে পারলা না 5, এখানে তোমার 5 নাম্বার নাই। কিন্তু বাকি 5টাতে যদি তুমি এভারেজে 9 করেও পাইতা, ডেফিনেটলি তুমি সবগুলোতে 9 পাবা না, একটা দুইটাতে 10ও পাইতা। সেই ক্ষেত্রে হয়তো তোমার 3 নাম্বার কমতো। কিন্তু নাম্বার ছেড়ে আসলে ওইখানে কিন্তু তুমি 1 নাম্বারও পাবো না, একদম গ্যারান্টিড নাম্বার কাটা, কারণ তুমি অ্যান্সারই করো নাই। তাই আমার একটা কথা হচ্ছে, এনি হাউ তুমি ফুল অ্যান্সার করবা। এনি হাউ তোমার টার্গেট থাকবে, তোমার লেখা স্লো হোক ফাস্ট হোক, তোমার পারপাস থাকে একটা, পারপাস হইতে হবে একটা, টার্গেট হইতে হবে একটা, গোল হইতে হবে একটা, যে ভাই আমার যেমনি হোক ফুল অ্যান্সার করতে হবে। তাহলে তোমার নাম্বার কাটা যাওয়ার কোনো সুযোগ থাকবে না। তুমি কম নাম্বার পাইলেও নাম্বার পাবা, কিন্তু তুমি যদি ছেড়েই দিয়ে আসো, তাহলে তুমি নাম্বারও পাবা না। আমার এইচএসসিতে বৃত্তি মিস করার অন্যতম বড় কারণ ছিল এইটা। ঠিক আছে? আমি নাম্বার ছেড়ে দিয়ে আসছিলাম। আরেকটা কারণ হচ্ছে গিয়ে ওভারওয়েলম হয়ে যাওয়া। তুমি শুরুর দিকে দেখতেছো যে তোমার প্রশ্ন কমন পড়ছে, যা পড়ে গেছো সব পারো। এইবার সুন্দর মতো নিজের ভিতরের ঘুমন্ত রবীন্দ্রনাথ কাজী নজরুলকে জাগায়া 2 পেজের উত্তর লিখতেছো 3 পেজ, কারণ তুমি এগুলো খুব ভালো অ্যান্সার করতে পারো। এই শুরুর গুলা 2 পেজের জায়গায় 3 পেজ লিখতে গিয়ে লাস্টের দিকে অ্যান্সার করার টাইম নেই। তখন তুমি 15-10 এরকম করে নাম্বার ছেড়ে দিয়ে আসো। এন্ড এটা একটা রিগ্রেট। জীবনের সবথেকে বড় পেইনফুল মুহূর্ত কোনটা জানো? যখন তুমি আসলে রিগ্রেট করো যে আই শুড হ্যাভ ডান ওয়েল, আই কুড হ্যাভ ডান বেটার, বাট অ্যাকচুয়ালি ইউ কুডেন্ট অ্যান্ড ইউ ডিডেন্ট। অ্যান্ড তোমার তখন রিগ্রেট হবে। সো প্রশ্ন কমন পড়ার পরে খুশিতে ওভারঅল হয়ে গিয়ে দেখা যায় পরে উত্তরই ভুলে গেছে, না হলে প্রথমগুলো অনেক বড় করে লিখতে গিয়ে লাস্টের দিকে আর লেখার জন্য টাইম নেই। সো এই জিনিসটা করবা না। কোন প্রশ্নের উত্তর কত পেজ লিখবা, কত টাইমের মধ্যে শেষ করবা, এটা একটা স্পেসিফিক টাইমের মধ্যে তোমার মেনটেন করতে হবে। আমি তোমাকে বলে দেই, প্রতিটা সিকিউ লেখার জন্য তুমি 20 মিনিট করে টাইম নিবা। এভারেজে 20 মিনিট করে তুমি টাইম নিবা। প্রথম দিকে সিকিউ গুলো যদি 25 মিনিট করে চলে যায়, কোনো সমস্যা নেই। প্রথম 2টাতে একটু বেশি টাইম যাক, বাট পরের গুলোতে তোমার মেনটেন করতে হবে লাস্টের দিকে, যাতে তুমি ট্র্যাকে ফিরে আসতে পারো। এইটা যদি মাঝখানে আর লাস্টে ব্যালেন্স না করো, এই অতিরিক্ত খুশি কমন পড়ে গেছে, ওভারঅল 2 পেজের আনসার তুমি 3 পেজ লিখতেছো,
পরে দিয়ে এটার প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। পাপের প্রায়শ্চিত্ত তোমাকে আজকেও কালকেও করতে হবে, ঠিক আছে? সো এইটা যদি হয় তোমাকে হচ্ছে কি করতে হবে বলো তো, টাইম ম্যানেজ করতে হবে। এটার সলিউশন এখানে ভাইয়া সলিউশনগুলো বলতেছি। সো দ্য রিজন ইজ দিস অ্যান্ড সলিউশন ইজ দিস, যে তুমি কিভাবে এটা সলভ করবে। তোমাকে টাইম ম্যানেজমেন্ট করে কাজ করতে হবে। কমন পড়ুক আর না পড়ুক যাই হোক না কেন, অ্যান্সারের জন্য তোমার একটা স্পেসিফিক ইয়ে আছে। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে কি ডোন্ট ট্রাস্ট ইউর ব্রেইন। ডোন্ট ট্রাস্ট ইউর ব্রেইন, যে তুমি বানায় টাইম মতো লিখতে পারবা। তুমি একটা চ্যাপ্টার 2টা চ্যাপ্টার বাদ দিয়ে গেছো আর তুমি ভাবতেছো পরীক্ষার হলে গেলে সবকিছু মনে পড়বে। দেখো আমাদের মেমোরির সাথে আমাদের এই প্রিফ্রন্টাল কর্টেক্স, ব্রেনের যেটা লজিক্যাল পার্ট, সেটা ডিপলি কানেক্টেড। আমাদের পড়া মনে রাখতে, পড়ায় ফোকাস দিতে, প্ল্যানিং করতে, ডিসিশন মেকিং এ এবং আমাদের প্রবলেম সলভিং এ। সো পরীক্ষার হলে আমরা এমনিতেই নার্ভাস থাকি, আমাদের ফিয়ার অফ ফেলিওর কাজ করে। সো আমরা যখন নার্ভাস ফিল করি তখন দেখা যায় যে আমাদের ব্রেনের যে অ্যামিগডালা সেটা সক্রিয় হয়ে যায়। এই ইমোশনাল ব্রেনটা যখন সক্রিয় হয়ে যায় বা ব্রেনের ইমোশনাল পার্টটা যখন সক্রিয় হয়ে যায় তখন লজিক্যাল পার্টটা অটোমেটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এটা একটা ইয়ার মতো, সোজা কথা কপি কলের মতো, যে একটা উপরে উঠলে একটা নিচে নামবে। সো একটা অ্যাক্টিভেট হলে একটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। এটা অ্যাক্টিভেট হলে ইমোশনাল ব্রেন ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, অ্যামিগডালা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। সো তুমি যখন এরকম নার্ভাস থাকো তখন তোমার ইমোশনাল ব্রেনের ইমোশনাল পার্টটা অ্যাক্টিভেট হয়। তখন যেই প্রিফ্রন্টাল কর্টেক্স, ব্রেনের যে লজিক্যাল পার্ট, যেইটা তোমাকে পড়ায় ফোকাস দিতে, এক্সামে ফোকাস দিতে, প্রবলেম সলভিং এ, ডিসিশন মেকিং এ হেল্প করে, এটা কম সক্রিয় হয়। এইটা যেইটা তোমাকে চিন্তা করো, তুমি যুদ্ধে যাইতেছো তরবারি নিয়ে, এখন তোমার তরবারি যদি ভোতা হয় তুমি কি যুদ্ধ করতে পারবা ঠিকঠাক মতো? তুমি পড়া মনে রাখতেছো, ফোকাস দিতে পারতেছো এটার কারণে, প্রবলেম সলভ করতে পারতেছো এটার কারণে। এটা যদি ইনঅ্যাক্টিভেট থাকে তাহলে তুমি কতটুকু বেটার প্রবলেম সলভ করতে পারবা, কতটুকু মনোযোগ দিতে পারবা, কতটুকু ফোকাস দিতে পারবা, কতটুকু পড়া মনে করতে পারবা। সো ডোন্ট ট্রাস্ট ইউর ব্রেইন যে তুমি পরীক্ষার হলে গিয়ে সবকিছু মনে কম পড়ছি এটা পরীক্ষার হলে গিয়ে মনে হয়ে যাবে। পরীক্ষার হলে গিয়ে তোমার যদি মানে 100-রেও তুমি দেখবা যে 99, সেম টু সেম তোমার সব প্রশ্ন মনে হয় না, কারণ একটু ভুলে যাওয়ার প্রবণতা থাকে। অ্যান্ড এটার স্ট্রেসে থাকলে, নার্ভাস থাকলে আরো বেশি হয়। কারণ স্ট্রেসে থাকলে, নার্ভাস থাকলে তোমার ব্রেনের অ্যামিগডালা সক্রিয় হয়ে যায়, তখন তোমার কর্টিসল বাড়ে, যেটা হচ্ছে কি তোমার স্ট্রেস হরমোন। দেন স্ট্রেস হরমোন রিলিজ হওয়া স্টার্ট হলে এটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট যা পড়ছো ওইটাও ভুলে যাও, যতটুকু তুমি নর্মালি অ্যান্সার করতে পারতা ওইটাও পারো না। সো এই জিনিসগুলো তুমি মাথায় রাখবা। তোমার জন্য 2টা কাজ আমি বলে দিই, তুমি করবা কি? ডেফিনেটলি চেষ্টা করবা টাইম ম্যানেজ করে অ্যান্সার করার জন্য। যাদের লেখা ন্যাচারালি স্লো তাদের তোমরা উত্তর ছোট করে হইলেও ফুল অ্যান্সার করো, যেটা আমি একটু আগে বলছি ভাই। উত্তর ছোট করে হইলেও ফুল অ্যান্সার করো। তুমি অনেক শুরুর দিকে বড় বড় করে লিখতে গিয়ে লাস্টের দিকে যদি নাম্বারই ছেড়ে দিয়ে আসো, ইটস প্রবলেমেটিক সিচুয়েশন। সো যাই হোক, আগামীকালকে 6 ফেব্রুয়ারি, সরি 6 মার্চ 6 মার্চ রাত 9:30টায় আমাদের একটা লাইভ সেশন আছে, যেখানে আমরা বলে দিব 2 বছর পড়াশোনা করার পরেও কোন কোন ভুলের কারণে অনেক স্টুডেন্টের রেজাল্ট 4.83 হয়, 4.94 তারা আটকায় যায়। ওই যে আমাদের জাওয়াদ নামে একটা স্টুডেন্ট আছে টাইম চেম্বারের, ওই আমাদের চ্যানেলে লাইভ সেকশনে দেখবা ওর পডকাস্ট আছে আমাদের সাথে। সো জাওয়াদ ওইখানে বলছে যে যেই অঙ্ক আমি ওর 4 বার করতে বলছি ও 2 বার করে গেছে, পরীক্ষার হলে গিয়ে দিয়ে যে কমন পাইছে, বাট জাওয়াদ অ্যান্সার করতে পারতেছে না। কেন? বিকজ ওর মনে পড়তেছে না। তো এরকম ভালো স্টুডেন্টদের কিছু মিস্টেক থাকে যার কারণে 2 বছরের পরিশ্রম পুরা বৃথা যায়। ও 4.83, 4.94, 4.89 এই রেজাল্টে আটকায় যায়, যার কারণে ভবিষ্যতে এটার মূল্য দিতে হবে। অ্যাডমিশনের জিপিএর আলাদা মার্কস থাকে এসএসসির। সো এই কোন ভুলগুলোর কারণে সেগুলো আমরা আলোচনা করব, এবং কোন স্ট্র্যাটেজির কারণে কিছু স্টুডেন্ট পরীক্ষার সময় পড়েও তোমার বৃত্তি পায়, উপজেলায় ফার্স্ট হয়। আমাদের এই উপজেলা ফার্স্টের পডকাস্ট আছে আমাদের লাইভ সেকশনে, এবং গোল্ডেন পায়। সো ওরা এই পরীক্ষার সময় পরে এত ভালো রেজাল্ট করতেছে কোন স্ট্র্যাটেজির কারণে? ডেফিনেটলি ওরা কিছু একটা রাইট করতেছে। দেখো সাকসেসফুল মানুষ এবং আনসাকসেসফুল মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে সাকসেসফুল মানুষ রাইট ডিসিশন নেয়। সো ও কোনো কিছু একটা রাইট করতে দেখে ও রাইট রেজাল্টটা পাচ্ছে। তুমি আজকে যে পজিশনে আসো সেটা যদি ভুল বা খারাপ কোনো পজিশন হয় তাহলে সেটা তোমার অতীতের কোনো খারাপ ডিসিশনের বা ভুল ডিসিশনের ফলাফল। ভবিষ্যতে তুমি যেখানে যাবা সেটাও কোনো না কোনো ডিসিশনের ফলাফল। সেটা যদি ভালো হয় তাহলে ভালো, সেটা যদি খারাপ হয় তাহলে তোমার রেজাল্টও খারাপ হবে। সো ওরা আসলে কোন স্ট্র্যাটেজি মেনটেন করে যার কারণে পরীক্ষার সময় পড়ে ওরা ভালো রেজাল্ট করতেছে, আর অনেকে 2 বছর পরিশ্রম করে আসলে ভালো রেজাল্ট করতে পারে না। সো এই জিনিসটাই আমরা ওই লাইভ সেশনে আগামীকালকে 6 মার্চ 9:30টায় রাতে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো, বিস্তারিত তোমরা সেই গ্রুপেই হচ্ছে গিয়ে জানতে পারবা। সো এই ছিল ওভারঅল ভিডিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এন্ড কোন টপিকে ভিডিও চাও সেটা ডেফিনেটলি জানাবা, কারণ এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও আমরা বানাচ্ছি। সো তুমি যদি অন্য কোনো রিকোয়েস্টেড ভিডিও করো, মানে চাও যে ভাইয়া এই টপিকে ভিডিও বানান, আই উইল ডেফিনেটলি মেক। টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।